আসসালামু আলাইকুম। রাত ১০টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। প্রধান উপদেষ্টার সঙ্গে পিটার হাসান নেতৃত্বে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সাক্ষাৎ। মুজিব বর্ষ পালনে রাষ্ট্রের ৪,০০০ কোটি টাকা ব্যয়, শেখ হাসিনা রেহানার বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল। বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে, গভর্নর। ঢাকা সহ সকল মহানগরে বৃহস্পতিবার প্রতিবাদ ও র্যালি বিএনপির। পরীক্ষামূলকভাবে চালু স্টারলিংক দুর্দান্ত ইন্টারনেট যুগে প্রবেশ করল বাংলাদেশ। পহেলা বৈশাখে ব্যাপক নিরাপত্তার পরিকল্পনা, ডিএমপি কমিশনার। অভিযোগ নিয়ে দুদকে হাসনাত সার্জিস। উত্তরার হত্যা মামলায় শমিতা ইসাককে গ্রেফতার দেখানো হয়েছে। বিএসএফের বিরুদ্ধে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ। এবং ওয়াকফ আইন নিয়ে উত্তপ্ত ভারত, আজ পড়ছে পশ্চিমবঙ্গে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান অ্যাক্সেলারেট এনার্জি স্ট্র্যাটেজিক উপদেষ্টা পিটার হাসের নেতৃত্বে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে মেটা, ভিসা, সেভরন, উবার, মেটলাইফ, মাস্টারকার্ড, বোয়িং এবং ইউএস সোয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এই প্রতিনিধি দলে দেশটির সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিসা দেয়াশাই বিশওয়ালও উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের ১০,০০০-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগ, শেখ হাসিনা, শেখ রেহানা এবং সাবেক মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার ৯ এপ্রিল দুদক মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭ সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করছে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। আগামী ১৬ এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই দিন দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হতে পারে এই সাক্ষাৎ। বুধবার ৯ এপ্রিল দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক নিয়ে গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নির্বাচনী ইস্যুতে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা চেয়ে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে বিএনপি। তিনি বলেন, নির্বাচনে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি। ভারতীয় স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর ও বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশের এই সুবিধা বাতিল করেছে, খবর দ্য হিন্দু। এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সুবিধার ফলে ভুটান, নেপাল এবং মিয়ানমারের মতো দেশে বাংলাদেশের রপ্তানির জন্য বাণিজ্য প্রবাহ বাধাহীন ছিল। ভারত ২০২০ সালের জুনে বাংলাদেশকে পণ্য রপ্তানির এই সুবিধা দিয়েছিল। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, পাচারকৃত অর্থ উদ্ধার এবং ভবিষ্যতে অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়। এ লক্ষ্যে বিদেশি সংস্থার সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। বুধবার মিরপুর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট আয়োজিত ২ দিনব্যাপী বার্ষিক ব্যাংকিং সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গভর্নর বলেন, ইসলামী ব্যাংকিং খাতে মৌলিক সংস্কার আনা হবে। বর্তমানে অনেকগুলো ছোট ও সমস্যাগ্রস্ত ইসলামী ব্যাংক রয়েছে। এগুলো একীভূত করে ২টি বড় ইসলামী ব্যাংক গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ইসলামী ব্যাংকের জন্য পৃথক আইন ও তদারকি কাঠামো তৈরি করা হবে। আন্তর্জাতিক উত্তম রীতিনীতির আলোকে এই খাতকে পুনর্গঠন করা হবে। গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার ঢাকাসহ সকল মহানগরে প্রতিবাদ ও সংহতির র্যালি করবে বিএনপি। বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক সাইফুল ইসলাম গাজা ও রাফায় গণহত্যা এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে বৃহস্পতিবার ঢাকাসহ সকল মহানগরে প্রতিবাদ ও সংহতির র্যালি করবে বিএনপি।
বুধবার বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করা হয়। ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল 4টায় শুরু হয়ে জার্লিটি কাপ্তান, শান্তিনগর, মালিবাগ ও মগবাজার হয়ে বাংলা মোটরে গিয়ে শেষ হবে। একই দিন সকল মহানগরেও এই কর্মসূচি হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রতিবাদ ও সংহতি জার্লিতে বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা। বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। স্টারলিংকের এই পরীক্ষামূলক সেবা উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবার ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হলো, যা আন্তর্জাতিক মানের ইন্টারনেট সেবার প্রত্যাশা পূরণে সহায়ক। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেল স্টারলিংকের পরীক্ষামূলক এই ইন্টারনেট সেবা ব্যবহার করা হয়। সম্মেলনে অংশগ্রহণকারী সবাই এই সেবা ব্যবহার করতে পারছেন। সেবা গ্রহণকারীরা স্টারলিংক এর ইন্টারনেটের গতির সন্তোষ প্রকাশ করেন সবাই এবং বলেন, দুর্দান্ত এই ইন্টারনেট সেবা। সেই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও ধন্যবাদ জানান তারা। পহেলা বৈশাখ আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বুধবার 9 এপ্রিল পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভায় তিনি একথা বলেন। সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, প্রতি বছরের মতো এবারও পহেলা বৈশাখে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের অনুষ্ঠান পালন করা হবে। দুর্নীতি সংক্রান্ত অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি ঢাকার উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সাজিদ আলম। বুধবার দুপুর 2টার দিকে দুটো কার্যালয় থেকে বের হন তারা। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এনসিপির এই দুই নেতা। গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা ফ্যারি। এখন কনফিডেন্সিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেন্সিয়াল থাকলো না। জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা হত্যা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার সকালে এই তথ্য জানানো হয়েছে। 2024 সালের 5 নভেম্বর দিবাগত রাতে উত্তরা 4 নং সেক্টরের 6 নম্বর রোডে 53 নম্বর বাসা থেকে আটক করা হয় এই অভিনেত্রীকে। গত 12 মার্চ হত্যা চেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সার জামিন পান। ওই মামলায় এর আগে নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন শমী কায়সার। এই আবেদনের শুনানি নিয়ে গত বছরের 10 ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। এর ধারাবাহিকতায় রুলের ওপর শুনানি শেষে রায় দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফের বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ করেছে নিহতের স্বজনরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া সীমান্তে 0 পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, মঙ্গলবার বিকালের দিকে মুন্না তার ধানি জমি দেখতে সেজামুড়া সীমান্তের কাছে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কয়েকজন তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে চলে যায়। পরে বিজিবি সদস্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্প্রতি ভারতের সংসদ ভবনের দুই পক্ষে পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষরে সেই বিল আইনে পরিণত হয়েছে। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় দেশটিতে আন্দোলন প্রতিরোধ গড়ে উঠেছে। মুসলিম সংগঠনগুলোর পাশাপাশি জাতীয় কংগ্রেস, আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলো প্রতিবাদ জানাচ্ছে। আর এর আঁচ এসে পড়েছে পশ্চিমবঙ্গ সহ কলকাতায়। এর জেরে মুর্শিদাবাদে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। সেখানে জারি হয়েছে 144 ধারা। নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় সরব পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠনগুলোর প্রতিবাদ প্রতিরোধে কলকাতার জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এ নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া মুখ্যমন্ত্রী মমতাও কোনো কথা বলছে না। আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।